বন্ধুরা আমার গত পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করেছি ঈশ্বরদী থেকে খুলনা অভিমুখী ট্রেন ভ্রমণ এবং এই পথে আমরা দেখানোর চেষ্টা করেছি পাকশী হার্ডিঞ্জ সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, লালন শাহ সেতু এবং খুলনা স্টেশন পৌঁছা পর্যন্ত প্রায় এই মুহূর্তটুকু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। খুলনা স্টেশনের নামা এবং সেখান থেকে আমার যে লক্ষ্যস্থল সাগরদাড়ি, মাইকেল মধুসূদন দত্তের জন্মভিটা, সেই জায়গাটি বা সেই ঐতিহাসিক স্থানটি দেখার উদ্দেশ্যে খুলনা থেকে আমি প্রথমে যাব পাইকগাছা এবং সেখানে কপিলমুনি বাজার বা তৎসংলগ্ন এলাকা এবং সেখান থেকে ধীরে ধীরে আমি জার্নি করব মাইকেল মধুসূদন দত্তের পৈতৃক ভিটা তথা সাগরদাড়িতে। আজ 11ই জুন 2025, চমৎকার আবহাওয়ার ভিতর দিয়ে আমি খুলনা স্টেশনে এসে এই প্ল্যাটফর্মে নামলাম এবং সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনটিতে আমি উঠেছিলাম ঈশ্বরদী থেকে সকাল 7:15টার দিকে। 7:30টায় ট্রেন ছেড়েছিল এবং এখন বাজে প্রায় 1:45 মতো। আমি এইমাত্র এসে খুলনা রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে নামলাম এবং আস্তে আস্তে আমি খুলনা রেলওয়ে স্টেশন ভবনের দিকে এগোচ্ছি। গাড়ির ইঞ্জিনটা এক পলক দেখে নিলাম। এটি নাকি আমেরিকার তৈরি ইঞ্জিন এবং বেশ শক্তিশালী, ভালোই রান করে। আমাদের রেললাইন ব্যবস্থাপনাটা আর একটু উন্নত হলে ট্রেন হয়তো আরও জোরে চলতে পারত। যাই হোক, আমরা স্টেশন ভবনের সামনে চলে এসেছি। এই ভবনটি অত্যাধুনিক, নতুন করা। বাইরে থেকে দেখলে আপনারা দেখতে পাবেন, পরে আমি একটু দেখাবো। বাইরে থেকে দেখলে চমৎকার একটি রাজপ্রাসাদের মতো মনে হয় ভবনটিকে। আমি ভিতরে প্রবেশ করলাম, ঠিক মাঝখানে রয়েছে একটি গম্বুজ, আপনারা এইমাত্র খেয়াল করলেন, ছোট আকৃতির যদিও। আর এই যে চারিদিকে বেশ ফাঁকা লন, এখানে টিকিট কাউন্টার রয়েছে। আমি ফেরার টিকিট অনলাইনে পাইনি, যে কারণে কাউন্টারে আসলাম ফেরার টিকিট খোঁজার জন্য, কিন্তু দুঃখের বিষয় এখানেও কোনো টিকিট আমি পেলাম না। অগত্যা বাস জার্নি করব এই ভেবেই আমি স্টেশন ভবনের বাইরে চলে আসলাম এবং আমি খুঁজছি কোন অটোগুলো ধরে এখন আমি রেলওয়ে স্টেশন থেকে খুলনা বাস স্ট্যান্ড তথা সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে যাওয়া যায়। হ্যাঁ, আমি একটি অটোতে উঠে বসেছি। একজন আমাকে বললেন যে এই অটোটি সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডের দিকে যাবে। আমি সেই মোতাবেক গাড়িতে উঠে বসে আছি, কিন্তু দুঃখের বিষয় সেই অটোতে আসতে পারিনি। পরবর্তীতে অটো চেঞ্জ করতে হয়েছে এবং আরেকটি অটোতে উঠে আমি আসলাম। এই যে পিছনেই দেখছেন রেলওয়ে স্টেশন ভবনটি, এইমাত্র পাস করে আসলাম। চমৎকার একটি রাজপ্রাসাদের মতোই বটে। যাই হোক, আমি এগোচ্ছি সোনাডাঙ্গা বাস টার্মিনালের বাস টার্মিনালের দিকে। খুলনা শহরের মূল রাস্তা ধরে এগিয়ে চলেছি আমরা। এখান থেকে অর্থাৎ খুলনা রেলওয়ে স্টেশন থেকে সোনাডাঙ্গা বাস টার্মিনাল, অর্থাৎ খুলনার যে মেইন বাস টার্মিনাল সেটি আসলে সোনাডাঙ্গা। সেখানে যেতে আমাদের সময় লাগবে খুব বেশি হলে 10-15 মিনিট, এর বেশি না। ভাড়া 20 টাকা। আমি সামনের দিকে সিট পাইনি বলে পিছনের দিকে উল্টো হয়ে বসেছি এবং সেখান থেকেই শ্যুট করার চেষ্টা করেছি, যে কারণে পিছন পাটটা দেখাতে হচ্ছে, সামনের দিকটা দেখাতে পারছি না ওইভাবে। খুলনা শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা, শপিং মল ইত্যাদির পাশ দিয়েই এই রাস্তাটি চলে গেছে সোজা সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড। এই সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড থেকেই আপনারা বিভিন্ন রুটে যাওয়ার গাড়ি পেয়ে যাবেন। খুলনাকে কেন্দ্র করে যত আশপাশে যত জেলা আছে, বিভিন্ন জায়গা, ঢাকা সহ বিভিন্ন জায়গায় এই খুলনা সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড থেকেই মূলত গাড়িগুলা ছেড়ে যায়। দেখতে দেখতে আমরা সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড চত্বরে এসে পড়লাম। এই যে দেখুন সামনে এই যে রাস্তাটি আড়াআড়ি করে, এই রাস্তার ওপারেই মেন টার্মিনালটি, আর এটি টার্মিনাল এলাকা মূলত। তো এই বাস স্ট্যান্ড থেকেই আমি পাইকগাছার গাড়িটি খুঁজে বের করব এবং সেই গাড়িতে চড়েই আমি কপিলমুনি বাজারের উদ্দেশ্যে রওনা দেব, কারণ ওখানে আমার এক বন্ধুর বাড়ি। আমি তার সঙ্গে কথা হয়েছে
এবং ইচ্ছা আছে কপিলমুনিতেই অবস্থান করব এবং সেখানটায় বেস করে আমি আস্তে আস্তে আমার ভ্রমণ এরিয়ায় ছড়িয়ে পড়ব বা ভ্রমণ করতে যাব। যাই হোক, আমরা চমৎকার একটি রাস্তা দেখতে পাচ্ছি এবং এই রাস্তাটি মূলত খুলনা থেকে সোজা চলে গেছে পাইকগাছার উদ্দেশ্যে। আমি এই বাসগুলো এখানকার সবই প্রায় একই রকম, এখানে স্পেশাল কোনো বাস নেই, সবগুলোই লোকাল, নির্ধারিত সময় হলেই ছেড়ে যায় এবং এই বাসগুলোই ভাড়া নেয় 110 টাকা করে, খুব সম্ভবত আমার যতটুকু মনে পড়ছে 110 বা 120 এরকমই, 110 বা 120-এর বেশি নয়। আমি যাব কপিলমুনি বাজার পর্যন্ত। প্রথম দিকের রাস্তাটা বেশ খানিকটা খারাপ ছিল। এইখান থেকে অর্থাৎ সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে তারা আসে 0 পয়েন্ট পর্যন্ত। এই 0 পয়েন্টে এসে তারপরে ঘুরে যায় পাইকগাছার রাস্তা ধরে। এই 0 পয়েন্টটা 4 রাস্তার মোড় এবং সেখান থেকে সব দিকেই যাওয়ার রাস্তা আছে এবং অনেক ভালো ভালো কিছু রেস্টুরেন্টও সেখানে গড়ে উঠেছে। যাই হোক, আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি কপিলমুনির দিকে। কপিলমুনি যাওয়ার পথে উল্লেখযোগ্য একটি থানা হলো তালা। আমরা তালার উপর দিয়েই মূলত এখন যাচ্ছি, তালা থানা, যেটি সাতক্ষীরার মধ্যে পড়েছে। এই জায়গাটি আসলে খুলনা, সাতক্ষীরা এবং যশোর তিনটি জেলারই মোটামুটি জয়েন্ট বা একত্রিতকরণ একটি জায়গা বলা যেতে পারে। কারণ আজকে আমরা যে তালায় অবস্থান করছি এটি সাতক্ষীরায়, একটু পরে যেখানে যাব সেটি খুলনার এবং তারপরে সেখান থেকে যেটি যাব সেই এলাকাটি আবার যশোরের মধ্যে। এই রাস্তাটিও বেশ সুন্দর, সবুজে ছাওয়া রাস্তা। আমার ভীষণ ভালো লেগেছিল এই রাস্তাটি, যে কারণে বারেই আমি ঘুম ভেঙে এই রাস্তার বাইরের দৃশ্য দেখছিলাম এবং ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়ছিলাম। প্রচুর সবুজ, আর সবুজ দেখলেই আমি তো পাগল হয়ে যাই সবসময়ই। যাই হোক, চলতে চলতে আমরা একদম কাছাকাছি চলে এসেছি কপিলমুনি বাজারের। তালা অতিক্রম করে এসেছি, বেশ কিছুক্ষণ হলো আমরা কপিলমুনি বাজারে ঢুকতে যাচ্ছি। কপিলমুনি বাজারটি অনেক পুরনো, খুলনার নামকরা বাজারগুলোর মধ্যে অন্যতম এই কপিলমুনি বাজার, যেটি কপোতাক্ষ নদের তীরে অবস্থিত। এবং এই কপিলমুনি বাজার বা হাট এতটাই বিখ্যাত যে অনেক বড় এরিয়া নিয়ে এবং প্রচুর পরিমাণে পণ্য সামগ্রী এখানে উঠে হাটের দিন সবসময় বাজার জমজমাট, প্রচুর মানুষ, কেনা বেচা ধুমধুমার চলে এখানে সবসময়, পাইকারি কেনা বেচাও চলে। সব মিলিয়ে খুব জমজমাট একটি বাজার হলো এই কপিলমুনি বাজার। এটি অনেক প্রাচীন এবং প্রসিদ্ধ, মুক্তিযুদ্ধের ইতিহাসও জড়িয়ে আছে এই কপিলমুনির সঙ্গে। আমরা বাজারের ভিতরে ঢুকছি। আমরা কপিলমুনি বাজারের ভিতরে ঢুকে পড়েছি। এই কপিলমুনিটা মূলত পাইকগাছার মধ্যে এবং পাইকগাছা, কয়রা এগুলো সব সুন্দরবন এরিয়া। মানে এখান থেকে আরও একটু এইদিকে দক্ষিণ দিকে এগুলোই সামনে কয়রা, পাইকগাছা, তারপরে কয়রা এবং তারপরেই সুন্দরবন বা বঙ্গোপসাগর। সুতরাং আমরা উপকূলবর্তী এলাকার খুব কাছাকাছি রয়েছি এবং আমাদের ডান দিক দিয়ে বাজারের নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে কপোতাক্ষ নদ। আমরা একদম বাজারের ভিতরে চলে এসেছি। এটি মনেই হবে না, এটি কিন্তু কোনো থানাও নয়, কপিলমুনিটা থানাও নয়, থানা পাইকগাছা, কিন্তু আপনি দেখলে মনে হবে একটি জেলা শহরের মতো জমজমাট এখানকার পরিবেশটি। আমি নেমে পড়েছি বাস থেকে, আস্তে আস্তে এগোচ্ছি। বন্ধুর বাড়িতে যেতে হবে, কিছু একটি হাতে করে যাই। তো আমি মিষ্টির দোকান খুঁজছি আসলে। খুব সম্ভবত সামনে পেয়ে যাব। এই এলাকার মিষ্টি খুব বিখ্যাত। বাজারে ভালো মিষ্টির দোকান কোথায়? অথেন্টিক এবং ভালো মিষ্টির দোকান। ভালো মিষ্টির দোকান সব থেকে ভালো যেটা সেটা হলো বন্ধ। এই যে মহেন্দ্র করা হয়েছে না, এই যে মহেন্দ্র, হ্যাঁ হ্যাঁ, মহেন্দ্রের পাশে সে দোকানটা বন্ধ। ও বন্ধ আছে। তারপরে দ্বিতীয় নম্বর আছে আপনার ওই দোকান সামনে দোকান সাতক্ষীরা ঘোষ ডিয়ারি, ওই সাইডে সামনে সামনে আমার 7-8টা দোকান পরে। ও আচ্ছা আচ্ছা, সাতক্ষীরা ঘোষ ডিয়ারি। সাতক্ষীরা ঘোষ ডিয়ারি, ওটা ভালো। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ।
এইটা না, কপোতাক্ষ ভাগ্যকুল সাতক্ষীরা ঘোষ ডেয়ারি। ফাইন, আসেন আসেন। মিষ্টি কি কি মিষ্টি আছে? কোনটা কত করে একটু? এইটা এইটা কি? এটা আছে গুড়ের সন্দেশ, সন্দেশ। এটা আছে প্যারা সন্দেশ, হ্যাঁ, এটা প্যারা সন্দেশ, প্যারা। এটা সরপুরি। তারপরে কোনটা কত করে? আপনার এই তিনটা আছে 400 টাকা, হ্যাঁ, এটা আছে 320 টাকা, আচ্ছা সন্দেশ আছে 350 টাকা। আচ্ছা। আর দই কি কি আছে? দই আপনার এই যে মিষ্টি নেবেন না টক মিষ্টি টক নেবেন, টক মিষ্টি যেটা, ওটা 160 টাকা কেজি। আচ্ছা টক মিষ্টি, প্লেন টকও আছে মনে হয় নাকি? টক মিষ্টি আছে, টক মিষ্টি এটা অনেক 7 টাকা। টক মিষ্টি, এমনি টক দই যেটাকে বলে সেটা নাই, হ্যাঁ মুখে খাওয়ার, না ওটা না, এটা করেন না আপনারা নাকি? নাকি ওটা আছে শীতকালে তৈরি করে, শীতকালে? শীতকালে ওটা তৈরি করে, এখন গরমের সময় ও চিনি ছাড়া তো ওটা টাকা থেকে বলুন না। আচ্ছা আর যাই হোক, দাম দর করে মিষ্টি এবং দই নিয়ে আমি কিছুক্ষণের মধ্যেই বন্ধুর বাড়িতে রওনা হচ্ছি। আপনারা সাথেই থাকুন। আমরা এই বাজারের ভিতর দিয়ে কোন যানবাহনে চড়ে সেখানে যাই সেটি আপনারা দেখতে পাবেন অল্পক্ষণের মধ্যেই। মিষ্টির দোকানদার মিষ্টির দাম দর করছে আমার সঙ্গে, আমাকে দাম বলছে এবং এক পর্যায়ে তাকে আমি অনুমতি দিলাম, তুমি এটা এটা মাপো। সে মাপতে শুরু করলো। এই এলাকায় প্রচুর পরিমাণে গাভী বা গরু এবং মহিষ পালিত হয়। যেহেতু এটি বিস্তীর্ণ নদীমাতৃক এলাকা, বিল এলাকা, এখানে প্রচুর ঘাস আছে। তো যাই হোক, এই কারণে এই এলাকায় দুধ এবং ছানা প্রচুর পাওয়া যায়। আপনারা জানেন সাতক্ষীরা ডেয়ারি ঘোষ নামে যে বিখ্যাত মিষ্টির দোকান গোটা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট সব জায়গায় বেষ্টিত, নামটি ব্যবহার করে সবাই। আর এই কপিলমণি বাজারের মিষ্টিও খুব বিখ্যাত, এখানকার দইও খুব বিখ্যাত, এটা আমরা অনেক আগেই শুনেছি। আজকে একটু স্বাদও গ্রহণ করব আশা করছি। যাই হোক, এই যে দেখুন, আমি রওনা দিয়েছি মিষ্টির দোকান থেকে বেরিয়ে একটি ভ্যানে চড়ে, একাই আছি। সুতরাং ব্যাগ, ক্যামেরা এবং মিষ্টির প্যাকেট সামলাতে একটু, রাস্তাটা খুব ভালো ছিল না, একটু সামলাতে একটু ঝামেলা হচ্ছিল। যাই হোক, তো প্রথম দিকে রাস্তাটা একটু ভালোই, কিন্তু একটু পরেই শুরু হবে হেরিংবন রাস্তা এবং খুব বেশ লম্ফঝম্প করছিল আমার ভ্যানটি। এই যে দেখুন আমার ভ্যানটি কেমন লাফাচ্ছে। যাই হোক, লাফাইতে লাফাইতে এক পর্যায়ে চলে আসলাম শহরের একদম প্রান্তে এবং এইখানে এসেই পৌঁছে গেছি আমার বন্ধুর বাড়ির সামনে। আমার বন্ধু আমাকে রিসিভ করার জন্য দাঁড়িয়েছিল। এই যে বন্ধুর বাড়ির গেট, একদম ফাঁকা মাঠের মধ্যে, চারিদিকে শুধু চিংড়ি ঘের। বাড়ির সামনে ওনারা একটা মসজিদও করেছেন, আর বাড়ির পিছন দিকেও বিশাল বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু চিংড়ির ঘের। আপনারা দেখতে পাবেন, আমি একটু পরে দেখাবো। বাড়ির উপরে উঠে 3 তলার উপর থেকে আমি এই দৃশ্যটি আপনাদের সঙ্গে শেয়ার করব, ভীষণ ভালো লাগবে আশা করছি। এই যে সেই মসজিদটি যেটা ওনারা বানিয়েছেন, পারিবারিক মসজিদের মতোই, কিন্তু আসলে পারিবারিক না, কিন্তু ওনাদের অর্থায়নে এটি প্রতিষ্ঠিত হয়েছে। যাই হোক, বাড়ির ভিতরে ঢুকলাম। এই আমার বন্ধুর বাড়ি, এটি 3 তলা বিশিষ্ট একটি বাড়ি, ওনারা একাই থাকেন। এই বাড়ির চারপাশে প্রচুর ডাবের গাছ সহ অন্যান্য গাছ তারা লাগিয়েছেন আর কি। বন্ধুরা, আর কিছুক্ষণের মধ্যেই আমি আজকের এই ভিডিওর ইতি টানতে যাচ্ছি। আমি পর্বটি শেষ করে পরবর্তী পর্ব আমরা এখান থেকে মাইকেল মধুসূদন দত্তের বাড়িতে কি করে যাব এবং মাইকেল মধুসূদন দত্তের বাড়িতে কি কি দেখলাম, অর্থাৎ সাগরদাঁড়িতে কি কি দেখলাম, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা সাথেই থাকবেন। আমি 3 তলায় উঠে চলে এসেছি এবং উপর থেকে ড্রোন ভিউ নেওয়ার মতো করে চমৎকার এই সিনিক বিউটিটি আপনাদের জন্য শেয়ার করছি। দেখুন, বাড়ির পিছন দিকে যতদূর দৃষ্টি যায় শুধু চিংড়ি ঘের আর চিংড়ি ঘের, একদম পুরো বিলের মতো পরিবেশ। সূর্য ডুবছিল এই সময়টায়, অসাধারণ সুন্দর এক দৃশ্যের অবতারণা হয়েছিল এবং কিছু নারিকেল গাছ,
কিছু পুকুরের মতো, এবং দূরের এই পুরো এলাকাটি শুধু মাছ চাষ হয়। বন্ধুরা, আজকে আমি আবারও বলছি, এই ভিডিও এখানেই হয়তো শেষ করব, কিন্তু আপনারা অবশ্যই সাথে থাকবেন এবং দেখতে থাকুন গ্রাম বাংলার প্রকৃতি এবং আমাদের বাংলাদেশ কতটা সুন্দর, কতটা সবুজ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।